আপনারা শুনছেন আমিষ ত্রিপাঠীর লেখা সীতা মিথিলার যোদ্ধা রামচন্দ্র ধারাবাহিক দ্বিতীয় খণ্ড দেবশ্রী মুখার্জির কণ্ঠে। অধ্যায় ১ খ্রিস্টপূর্ব ৩৪০০। গোদাবরী নিকটবর্তী এক জায়গা, ভারতবর্ষ। সীতা ঘন পাতার রাশির ডাঁটাগুলিকে নিজের ধারালো ছুরি দিয়ে দক্ষ হাতে দ্রুত কেটে যাচ্ছিল। বেঁটে কলাগাছগুলির উচ্চতা তার নিজের সমান, নাগাল পেতে কোনো অসুবিধে নেই। একটু থেমে নিজের কাজটা পরখ করল সীতা। তারপর একটু দূরে মলয়পুত্র যোদ্ধা মকরন্তের দিকে তাকাল। তার কাটা পাতার পরিমাণ সীতার কাটা পাতার প্রায় অর্ধেক। আবহাওয়া এখন শান্ত। একটু আগেই বনের এদিকটায় হু হু করে বাতাস বইছিল। অসময়ের বৃষ্টি অঞ্চলটায় আছড়ে পড়েছে। বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাতে গাছের ছাউনির নিচে আশ্রয় নিয়েছিল দুজনে। বাতাসের শব্দ এত প্রবল ছিল যে নিজেদের মধ্যে কথা বলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর ঠিক একই রকম হঠাৎ করে আবার সব শান্ত হয়ে গেল। ঝড় বৃষ্টি দুই গায়েব। তাড়াতাড়ি দুজনে বনের বেঁটে কলাগাছে ভরা অংশটায় চলে এসেছিল, কারণ এই যাত্রার একমাত্র উদ্দেশ্যই ছিল এই পাতাগুলোকে খোঁজা। যথেষ্ট হয়েছে মকরন্ত, সীতা বলল। মকরন্ত ঘুরে দাঁড়াল। ভিজে যাওয়া পাতার ডাঁটাগুলি কাটতে মুশকিল হচ্ছিল। তার ধারণা পরিস্থিতি অনুসারে সে ভালো কাজ করেছে। এবার সীতার পাশে রাখা পাতার স্তূপটা দেখার পর নিজের অনেক ছোট্ট গাদাটা দেখে একটা লাজুক হাসি হাসল সে। উত্তরে সীতা অনাবিল হাসল। যথেষ্ট হয়ে গেছে, চলো শিবিরে ফিরে যাই। রাম ও লক্ষণ শিকার থেকে শিগগিরই ফিরবে। আশা করি ওরাও কিছু একটা পেয়েছে। সীতা তার স্বামী অযোধ্যার রাজপুত্র রাম এবং দেওর লক্ষণের সঙ্গে লঙ্কার রাক্ষসরাজ রাবণের প্রত্যাশিত প্রতিশোধের হাত থেকে বাঁচতে দণ্ডকারণ্যের ভেতর দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মলয়পুত্র গোষ্ঠীর এক ছোট্ট সেনাদলের সেনাধ্যক্ষ জটায়ু অযোধ্যার রাজপরিবারের এই ৩ সদস্যকে রক্ষার শপথ নিয়েছে। তার দৃঢ় বিশ্বাস পালানোটাই একমাত্র উপায়। রাবণ তার বোন শূর্পণখার লক্ষণের হাতে আহত হওয়ার প্রতিশোধ নিতে নিশ্চিত সৈন্যবাহিনী পাঠাবে। গোপনীয়তা অপরিহার্য ছিল, ফলে তারা মাটিতে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে রান্না করত। আগুনের জন্যে বিশেষ ধরনের কম ধোঁয়ার পাথুরে কয়লা অ্যান্থ্রাসাইট ব্যবহার করত। সাবধানের মার নেই, ফলে মোটা কলাপাতা দিয়ে গর্তের ভেতরকার রান্নার হাঁড়ি ঢাকা দেওয়া হয়, যাতে কোনো অবস্থাতেই ধোঁয়া বাইরে যেতে না পারে, কারণ এতে তাদের অবস্থানটা জানাজানি হয়ে যেতে পারে। এই কারণেই সীতা এবং মকরন্ত কলাপাতা কাটছিল। আজ সীতার রান্না করার পালা। পাতার বড় গাদাটা নিতে মকরন্ত জোর করায় সীতা বাধা দিল না। এতে যোদ্ধা মলয়পুত্রর অবদানে ভারসাম্য আনার উপলব্ধি হবে। কিন্তু এই কাজটাই বেচারা মকরন্তের মৃত্যুর কারণ হয়ে গেল। সীতা প্রথম শুনতে পেয়েছিল শব্দটা। একটু আগে হলে বাতাসের গর্জনে এটা শোনা যেত না। এখন নিঃসন্দেহে এ ধনুকের ছিলায় টান পড়ার এক ভয়ানক শব্দ। সাধারণ ধনুক। বরিষ্ঠ সেনানায়ক এবং সফল যোদ্ধাদের অনেকে আরও দামি মিশ্র ধনুক ব্যবহার করে, কিন্তু সাধারণ পদাতিক যোদ্ধারা এই ধরনের সম্পূর্ণ কাঠের তৈরি ধনুকই ব্যবহার করে। এই ধনুকগুলি একটু বেশি শক্ত হয় আর ছিলায় টান পড়লে এক বিশেষ ধরনের শব্দ করে। মকরন্ত, মাথা নিচু! পাতাগুলি ফেলে দিয়ে মাটিতে পড়তে পড়তে চেঁচাল সীতা। মকরন্তের প্রতিক্রিয়ায় দেরি হয়নি, কিন্তু বড় পাতার বোঝার ফলে তাল সামলাতে না পেরে হোঁচট খেল সে। মাটিতে পড়বার আগেই তার ডান কাঁধে এসে লাগল একটা তীর। কিছু করবার আগে আরেকটা তীর এসে বিঁধল তার গলায়। দুর্ভাগ্য! মাটিতে পড়েই গড়িয়ে একটা গাছের পেছনে সরে এল সীতা। গাছে পিঠ ঠেকিয়ে নিচু হয়ে ডান দিকে সে চেয়ে দেখল হতভাগ্য মকরন্ত মাটিতে পড়ে নিজের রক্তে ডুবে যাচ্ছে। তীরের ফলা তার গলায় ফোড়ফোড় করে দিয়েছে। দেরি নেই মৃত্যুর। রাগে অভিসম্পাত দিল সীতা, আর তারপর এতে শক্তির অপচয় খেয়াল হতেই গভীর নিঃশ্বাস নিতে আরম্ভ করে হৃৎস্পন্দন কমিয়ে আনল। মন দিয়ে। Sample complete. Ready to continue?